টাঙ্গাইলে ক্রসিংয়ে ঢাকাগামী বাসের তেল শেষ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেল লাইনে বসা 5 যাত্রীর। 3 জনই একই পরিবারের, সবার গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর। মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান, অবদান আড়াল করার সুযোগ নেই। স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী, স্বনির্ভর দেশ গড়তে ঐক্যের ডাক। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনের সীমাহীন অপেক্ষা, গ্রাহকদের চরম ভোগান্তি। সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকটের জন্য কালোবাজারিদের দায়ী করলেন মন্ত্রী। রংপুর থেকে ঢাকা ভাড়া 800 টাকা, 850 টাকা। সেই ভাড়া কিভাবে 1500, 1600, 2000 টাকায় যায়? ড্রাইভারের একটা সিন্ডিকেট করছে। 870 টাকার ভাড়া হাঁকানো হচ্ছে 2000 পর্যন্ত। প্রতিবাদে রংপুরের মডার্ন মোড়ে সড়ক আটকে ঢাকাগামী যাত্রীদের বিক্ষোভ। 2.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক। এবং কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষক, মিলবে ভর্তুকি, ঋণ সহ 10 সুবিধা। আওতায় আসবে 1,65,00,000 পরিবার। পহেলা বৈশাখ উদ্বোধনের অপেক্ষা, চলছে তথ্য সংগ্রহ। প্রবাসী সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। গাইবান্ধা থেকে ঢাকা যাওয়ার পথে জ্বালানি শেষ হয়ে গেলে টাঙ্গাইলের কালিহাতীতে থেমে যায় যাত্রীবাহী বাস। তেল আনতে কাছাকাছি পাম্পে যান চালক ও সহকারী। এর মধ্যে পাশের রেল লাইনে বসেছিলেন কয়েকজন যাত্রী। হঠাৎ আসা ট্রেনে কাটা পড়ে প্রাণ যায় নারী, শিশু সহ 5 জনের। বাসের অন্য যাত্রীরা জানিয়েছেন, ঈদের ছুটি শেষে গার্মেন্টসের কাজে যোগ দিতে ফিরছিলেন তারা। গাইবান্ধা সাদুল্লাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা বনশ্রী পরিবহনের একটি বাস টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় পৌঁছলে জ্বালানি শেষ হয়ে যায়। এ সময় তেল সংগ্রহের জন্য কাছাকাছি পাম্পে চলে যান বাসটির চালক ও সহকারী। এর মধ্যে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশের ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক সংলগ্ন রেল লাইনে বসেছিলেন। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে প্রাণ যায় 5 যাত্রীর। তেল শেষ হওয়ার পরে আমাদের ড্রাইভার হেল্পার থেকে শুরু করে ড্রাইভার সহকারে তেল আনতে গেছে 2 জন আর কি। রেলটা আসার পরে অনেকই চিল্লাচিল্লি করছে, কিন্তু ওরা বুঝতে পারে নাই। যখন ট্রেনটা যায় তখন মনে হয় আগুনের মতো সিলিট করে উঠছে। ওঠার পরে যখন ট্রেন যাওয়ার পরে দেখি যে লাশ পড়ে আছে। আমার ছোট বোন ঈদের ছুটিতে বাড়িতে গেছিল, কালকে ওর অফিস, আজকে আসার পথে এই দুর্ঘটনা। নিহতদের মধ্যে 1 শিশু, 2 জন নারী ও 2 জন পুরুষ। এর মধ্যে একই পরিবারের 3 জন। বাসের অন্য যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিতে ঢাকায় ফিরছিলেন তারা। দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে যমুনার দিকে যাওয়ার সময় এখানে রান ওভার হয়ে 5 জন নিহত হয়েছে। পরে আমরা ঘটনাস্থলে আসছি, আসার পরে দেখছি আশপাশের লোকজনের জিজ্ঞেস করলাম, লাশ 5টা আমরা পাইছি ঘটনাস্থলে মৃত অবস্থায়। 5 জনের প্রাণহানির ঘটনায় গাইবান্ধা সাদুল্লাপুরে নেমে এসেছে শোকের ছায়া। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশের 3000 কিলোমিটার রেলপথের প্রতি কিলোমিটারে একটি করে লেভেল ক্রসিং, যার মধ্যে 1500-এরও বেশি অবৈধ। বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজনে রেলের অনুমতি ছাড়াই বানিয়েছে এসব ক্রসিং। অবৈধ এসব ক্রসিংয়ে নেই ব্যারিয়ার, গেটম্যান কিংবা সিগন্যালের ব্যবস্থা। ফলে উন্মুক্ত এসব ক্রসিং হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ। রেলের লেভেল ক্রসিং নিয়ে নাজমুস সালেহের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব। সড়কের মাঝখানে এ যেন মৃত্যু ফাঁদ। তীব্র গতিতে ছুটে চলা ট্রেন আর সড়ক পথের বাহন মিলেছে একই মোহনায়। একটু অসতর্কতায় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা, অথচ এখানে নেই কোনো ব্যারিকেড, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা। কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নেই, হুট করে গাড়ি ঢুকে পড়ে। এখানে প্রায় 20 বছর থেকে গেট নাই, এখানে দুর্ঘটনা প্রায় ঘটে। দেশে 3000 লেভেল ক্রসিং এর মধ্যে 50%-এরও বেশি অবৈধ। নিজেদের প্রয়োজনে কারা ব্যক্তি উদ্যোগে এসব গড়ে তুলেছে তা জানা নেই রেলওয়ের। সাইনবোর্ড ঝুলিয়ে যেন সব দায় শেষ। মাঝখানে যায় এরা আটকে বললেই ট্রেন তো আসলো, তখন তো আর
বাইরে হওয়ার কোনো উপায় নাই। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা আপনার গুন্ডি দিয়ে গেছে, এটাও আপনার সময় মতো বাজে না, আপনার গাড়ি যাওয়ার পরে বাজে। অবৈধ এসব উন্মুক্ত লেভেল ক্রসিং এর প্রতিটি মৃত্যু ফাঁদ। ট্রেন যাওয়া আসার সময় স্থানীয় জনগণ হাতের ইশারায় সতর্ক করেন সড়ক পথের যাত্রীদের। যারা দোকানে বসে থাকে তারাই কয় যে গাড়ি এতে থামো থামো থামো, এইভাবে থামায় আর সতর্ক আমরা না করি, নগদ অ্যাক্সিডেন্ট হবো। নিজ নিজ দায়িত্ব পার করে গাড়ি, এরপরেও দুর্ঘটনা ঘটে। রেল বিশেষজ্ঞরা বলছেন, অবৈধভাবে গড়ে তোলা বেশিরভাগ লেভেল ক্রসিংই অপ্রয়োজনীয়। এসবের কারণে গতি কমছে ট্রেনের, বাড়ছে দুর্ঘটনা। তাই এগুলো দ্রুত বন্ধের পরামর্শ তাদের। যেখানে যানবাহনের ফ্রিকোয়েন্সি একেবারেই কম, জরিপ করে সেটা যদি অপ্রয়োজনীয় মনে হয় তাহলে আমি মনে করি এসব বন্ধ করে দেওয়া উচিত। কারণ ঝুঁকি নিয়ে চলা মানেই যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। রেল প্রতিমন্ত্রী বলছেন, শিগগিরই এ কাজের উদ্যোগ নেওয়া হবে। ওই রেল ক্রসিংগুলিকে সক্ষমতা আনতে হবে যাতায়াতের জন্য, অথবা এগুলিকে বন্ধ করে দিতে হবে, এবং সেই কাজটি করার জন্য আমরা রেল কর্তৃপক্ষ বলেছি। সারা দেশে রেলের বৈধ লেভেল ক্রসিং এর ৮০% ঝুঁকিপূর্ণ, আর ৪০% নেই প্রয়োজনীয় গেটম্যান। এটি রেলের একটি বৈধ লেভেল ক্রসিং। এখানে গেটম্যান থাকলেও নেই গাড়ি আটকানোর জন্য কোনো রকমের ব্যারিকেড। ফলে এরকম সামান্য দড়ি দিয়ে চলছে যাত্রী পারাপারের কাজ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যদি সারা দেশের লেভেল ক্রসিংগুলোকে আধুনিকায়ন করা না যায় অথবা বন্ধ করে দেওয়া না যায় অবৈধ লেভেল ক্রসিংগুলো, তাহলে প্রতিনিয়ত বাড়বে দুর্ঘটনা, বাড়বে মৃত্যু। নাজমুস সালেহী, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে অতীতে খাটো করার অপচেষ্টা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার অনবদ্য ভূমিকা লুকানোর সুযোগ নেই। বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি বলেছেন, অতীতকে ভুলে যাওয়া যাবে না, কিন্তু বেশি চর্চা হলে সমৃদ্ধ ভবিষ্যৎ বাধাগ্রস্ত হতে পারে। স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন সরকার প্রধান। আহমেদ সালেহিনের রিপোর্ট। এক সাগর রক্তের বিনিময়ে যারা বাংলার স্বাধীনতা এনেছিলেন তাদের আত্মত্যাগ স্মরণে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আয়োজনে উপস্থিত হন শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতারা। স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভূমিকা তুলে ধরেন আলোচকরা। সভার প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, তার ভূমিকা ছিল অনবদ্য। জিয়াউর রহমানকে বারবার খাটো করার অপচেষ্টা নিয়েও আক্ষেপ করেন সরকার প্রধান। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা দেখেছি অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। সবার আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, একটি অংশ নয়, সমাজের সবাইকে নিয়ে ভালো থাকতে চাওয়াটাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার। আমাদের এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। এটি হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। ইতিহাসকে ভুলে নয়, বরং তা ধারণ করে সামনের নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দু চোখই অন্ধ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সবার আগে ৭১, এর সঙ্গে অন্য কিছু মেলানো যাবে না। আর দাল্লিকভাবে প্রমাণিত জিয়াউর রহমানের ঘোষণায় স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
একাত্তরে যার স্বাধীনতা চায়নি সেই অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে। কিছু কালোবাজারি তেল নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংবিধানের প্রস্তাবনায় 24 এবং 71 একার সাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন। সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, 71 কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা। মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করছে, এটা করতে দেওয়া যাবে না। প্রতিনিয়ত যে তেল আগে সাপ্লাই হতে এখনো তাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে, কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। যারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, যারা সেদিন আমাদের ভাইদেরকে হত্যা করতে সহযোগিতা করেছিল, যারা আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করতে সহযোগিতা করেছিল, তা আজকে আবার নতুন চারায় নতুন ভাবে আপনার হাজির হয়েছে। বন্ধুগণ, এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। ছুটির দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য সীমাহীন অপেক্ষা। পাম্পগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ লাইন। চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকের। এমন পরিস্থিতিতে তেলের দাম না বাড়িয়ে সরকার প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আর মন্ত্রীর দাবি, কালোবাজারিদের মজুতের কারণেই এমন ভোগান্তি বেড়েছে। কোনো পাম্প বন্ধ আবার সচল, কোনো পাম্পে এভাবে লিখে রাখা হয়েছে জ্বালানি তেল সংকটের কথা। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে চোখে পড়ছে এমন দৃশ্য। যেসব পাম্পে তেল মিলছে সেখানে লেগে আছে মোটরসাইকেল সহ যানবাহনের লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ায় বেকায়দায় চালকরা। নিরুপায় পাম্প কর্তৃপক্ষ বলছেন, যোগান পেলে সরবরাহ করছেন তারা। সব জায়গায় স্টিকার লাগায় রাখছে যে অকটেন নাই, ডিজেল নাই। আমি গাড়ি চালাইলে কিছু টাকা আমার ইনকাম হইতো, সেখান থেকে তো ইনকাম হচ্ছে না, বসে আছি শুধু তেলের জন্যই। বলতেছে যে তেল নাই, ওই ওনাদের গাড়ি নাকি ডিপোতে আছে, ডিপো থেকে কখন রিফিল হয় কখন আসে বলতে পারতেছে না। গাড়ি সকালবেলা একটা আসছে, কিছুক্ষণ আগে একটা আসছে, আশা করি এতে হয়ে যাবে আমাদের। ঢাকার মতো জ্বালানি তেলের তীব্র সংকটে বন্দরনগরী চট্টগ্রামও। অধিকাংশ পাম্পে বিক্রি বন্ধ, কোথাও মিললেও সরবরাহ করা হচ্ছে সীমিত পরিমাণে। দ্রুত সংকট নিরসনের দাবি ভুক্তভোগীদের। আমি কালুরঘাট থেকে আইছি, পথে যতগুলো পাম্প পাইছি 7-8টা পাম্প পাইছি, কোনো পাম্পে তেল নাই। দেশের বিভিন্ন জেলাতেও পরিস্থিতি কম বেশি একই রকম। তেল সংগ্রহ করতে পাম্পে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় শত শত গাড়ি। সুযোগ বুঝে প্লাস্টিকের বোতলে করে চড়া দামে পেট্রোল অকটেন বিক্রির অভিযোগ উঠেছে। কোথাও সীমিত পরিসরে পাওয়া গেলেও অধিকাংশ পাম্পেই তেল নেই। সবাই বলতেছে তেল আছে, কিন্তু শুধু পাম্পে আসলেই দেখা যায় তেল নাই। জানতে পারছে তেল দিচ্ছে, কিন্তু আইসা দিয়ে তেল বন্ধ করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে সিরাজগঞ্জে সাংবাদিকদের জ্বালানি মন্ত্রী বলেন, কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। আর যশোরে প্রতিমন্ত্রী জানান, প্রতিদিন জ্বালানি খাতে 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ আপনাদের ভোটে নির্বাচিত সরকার প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। এদিকে দুপুরে ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে 5000 টন ডিজেল পৌঁছেছে দিনাজপুর পার্বতীপুর ডিপোতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ। শনিবার থেকে জ্বালানি তেল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এক ভিডিও বার্তায় সংগঠনটির আহ্বায়ক জানিয়েছেন, টানা ছুটির কারণে অনেক পাম্প স্বাভাবিক তেল সরবরাহ করতে পারেনি। গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন তিনি। জ্বালানি তেল কিনতে সবাইকে সংযত হওয়ারও আহ্বান জানানো হয়। আপনারা প্রয়োজনের অতিরিক্ত তেল কিনবেন না, আর পেট্রোল পাম্পে অযথা হুমড়ি খেয়ে পড়বেন না। বারবার একই কথা বলতেছি, কিন্তু আপনারা কোনোভাবেই সংযত হচ্ছেন না। এখন সরকার বাধ্য হয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাবে, সেটা কারোর জন্যই মঙ্গলজনক নয়। একটা সমস্যা হয়েছে, মার্চ মাসে অতিমাত্রায় ছুটি থাকার কারণে আমরা কন্টিনিউয়াস সাপ্লাই নিতে পারিনি, যার ফলে অনেক পাম্প অনেক জায়গায় হয়তো তেল শূন্য হয়েছে। তো এটাকে নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই। আগামীকাল থেকে সব কিছু স্বাভাবিক হবে বলে আমি আশাবাদী। এদিকে প্রয়োজনীয় জ্বালানির অভাবে চরম সংকটে পড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন ব্যবস্থা।
বেশি সমস্যা পড়েছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানিকৃত কয়লা পরিবহন করা লাইটার জাহাজগুলো। প্রতিদিন ৩ লাখ লিটার চাহিদার বিপরীতে মিলছে ১ লাখ লিটারেরও কম জ্বালানি। কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন বিঘ্ন হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। সাক্ষাৎপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বাংলাদেশে বর্তমানে সচল কয়লা ভিত্তিক ৬টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে শুধুমাত্র মাতার বাড়ি ছাড়া বাকি ৫টি কেন্দ্রে লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা সরবরাহ করা হয়। মাসে যার পরিমাণ অন্তত ৮.৫ লাখ মেট্রিক টন। আর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা এসব কয়লা নৌপথে বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছাতে ৪০০ থেকে ৪২০টি লাইটার জাহাজের প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক সময়ে ডিজেলের অভাবে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ অনেকটা দুরূহ হয়ে পড়েছে। কয়লা যখন পরিবহনে ব্যাহত হবে তখন বিদ্যুৎ উৎপাদনও কিন্তু ব্যাহত হবে। তো বিদ্যুৎ উৎপাদন যখন ব্যাহত হবে তখন অটোমেটিকলি লোডশেডিং একটা আমরা পড়ব বলে আমার মনে হচ্ছে। মূলত বিশাল আয়তনের কারণে যেসব জাহাজ বন্দরের প্রধান জেটিতে বার্থিংয়ের সুযোগ থাকে না, সেসব মাদার ভেসেল বন্দরের নৌসীমা অর্থাৎ মহেশখালী এবং কুতুবদিয়ায় অবস্থান নিয়ে লাইটার জাহাজে পণ্য খালাস করে। চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী লাইটারের জাহাজ রয়েছে ১,২০০-র কাছাকাছি। বাংলাদেশের পুরো নৌপথে শুধুমাত্র চট্টগ্রাম, ঢাকা এবং মোংলায় ফ্লোটিং জেটির মাধ্যমে লাইটারের জাহাজে জ্বালানি সরবরাহ করা হয়। এর মধ্যে প্রতিদিনই অন্তত ৩ থেকে ৪ লাখ লিটার জ্বালানি প্রয়োজন। পদ্মা মেঘনা যমুনার ডিলাররা আমাদেরকে বলতেছে ওরা পদ্মা মেঘনা যমুনা থেকে তেল পাচ্ছে না, বিদায় আপনাদেরকে আমরা তেল দিতে পারতেছি না। প্রতিদিন মনে করেন ওয়াটার সেলে যদি আপনার ১০০ জাত বরাদ্দ হয় ৪ লাখ লিটার লাগে, হয়তো সেখানে আপনি ২০,০০০ ৩০,০০০ পাচ্ছেন। সেটা লোড করে আসে বসে থেকে ৩ দিন ৪ দিন। জ্বালানি সংকটের কারণে লাইটার জাহাজগুলো বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেলের কাছে পৌঁছাতে না পারলে পণ্য লোড আনলোডে ধীরগতির আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বিপিসিকে। বিপিসি কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি যাতে লাইটার জাহাজগুলো তাদের যদি কোনো জ্বালানি সংকট থাকে সেটা যেন তাদের চাহিদা অনুযায়ী দ্রুততম সময় তাদেরকে প্রোভাইড করা হয়। চট্টগ্রাম বন্দরে বর্তমানে ৯৬টি জাহাজের অবস্থান রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময় আরও থাকছে। গোপালগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসাধীন যুবককে কুপিয়ে জখম। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সমন্বয়ককে গুলি করে হত্যা। ৮৭০ টাকার ভাড়া হাঁকানো হচ্ছে ১৫০০ থেকে ২,০০০ টাকা। আর এতে ক্ষুব্ধ হয়ে রংপুর মডার্ন মোড়ে সড়ক আটকে বিক্ষোভ করেন ঢাকাগামী কয়েকশো যাত্রী। বন্ধ হয়ে যায় যান চলাচল, তৈরি হয় যানজট। পরে প্রশাসনের হস্তক্ষেপে সরকার নির্ধারিত ভাড়ার যাত্রী পরিবহন শুরু হলে সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা। ২.৫ ঘন্টা পর শুক্রবার দিবাগত রাত 12:30টায় শুরু হয় যান চলাচল। রংপুর নগরীর মডার্ন মোড়ে সড়ক আটকে ঢাকাগামী কয়েকশো যাত্রীর বিক্ষোভ। সরকার নির্ধারিত ৮৭০ টাকার বিপরীতে ১৫০০ থেকে ২,০০০ পর্যন্ত ভাড়া হাঁকানোর প্রতিবাদ করেন তারা। রংপুর থেকে ঢাকা ভাড়া কত? ৮০০ টাকা, ৮৫০ টাকা, খুব বেশি হলে ৯০০ টাকা। সেই ভাড়া কিভাবে ১৫০০, ১৬০০, ২,০০০ টাকায় যায়? ৮টা থেকে এখন পর্যন্ত 12টা বাজে আমরা বসে রয়েছি, কিন্তু গাড়ির কোনো সিরিয়ালই নেই। তারা ভাড়া কমায় না। ১২০০, ১৪০০, ১৬০০ যে যার কাছে পাচ্ছে তেমন নিচ্ছে, যার কারণে যারা যাত্রী আমরা ভোগান্তির মধ্যে আছি। ঢাকাগামী যাত্রীদের বিক্ষোভের কারণে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর মধ্যে বৃষ্টি নামায় তৈরি হয় দীর্ঘ যানজট। তেল ফেলে কিন্তু হাজার হাজার গাড়ি চলতো, যাত্রীর কষ্ট হতো না। এই তেলের কারণে যাত্রীর ভোগান্তি একমাত্র। পাম্পে তেল আছে, তেল দেয় না। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিবহন মালিকরা সরকার নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহনে রাজি হলে সড়ক অবরোধ তুলে নেন যাত্রীরা। ২.৫ ঘন্টা পর শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে স্বাভাবিক হয় গাড়ি চলাচল। আমরা নিশ্চিত করেছি যাতে কেউ অতিরিক্ত ভাড়া গ্রহণ করতে নিতে না পারে এবং সরকার নির্ধারিত যে ভাড়া আছে সেই ভাড়া যাতে এনশিওর করা হয়, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। রংপুরের প্রবেশদ্বার মডার্ন মোড় থেকে প্রতিদিন ঢাকা আসা যাওয়া করেন বিপুল সংখ্যক যাত্রী। সময় সংবাদ, রংপুর। কুমিল্লা সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে চলছে মাতম। স্বজনদের চিরবিদায় জানাতে এসে শোকস্তব্ধ স্বজনরা। আর পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা বেঁচে যাওয়া আবরার। জুমার নামাজের পর জানাজা শেষে লক্ষ্মীপুরের মুফতি আব্দুল মমিনের শ্বশুর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের।
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা হলো না মুফতি আব্দুল মুমিন ও তার পরিবারের 4 সদস্যের। একই পরিবারের 4 জনকে বিদায় জানাতে এসে শোকস্তব্ধ স্বজনরা। বৃহস্পতিবার নোয়াখালীর সোনাইমুড়ি থেকে পরিবারসহ ঢাকায় ফিরছিলেন রাজধানী মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মুমিন। কুমিল্লার বড়িকচংয়ে একটি হোটেলে খাবার খেয়ে বের হওয়ার পর মহাসড়কে উঠতে যাচ্ছিল তাদের প্রাইভেট কারটি। এই সময় চট্টগ্রামগামী ইস্টার লাইন পরিবহনের বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে মুহূর্তেই নিভে যায় পরিবারের 4 জন সহ 5 জনের প্রাণ। ময়নাতদন্ত শেষে শুক্রবার ভোররাতেই 4 জনের মরদেহ লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি এলাকায় আব্দুল মুমিনের শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। আমরা এর ক্ষতিপূরণ দাবি করি আর হোটেল মিয়ামি এবং স্টার লাইনকে বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই। দুর্ঘটনা থেকে আহত অবস্থায় বেঁচে যায় 12 বছর বয়সী ছেলে আবরার। পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা আবরার। সময় বাস এসে ধাক্কা মারে, পরে যে গাড়ি পুরো অর্ধেক পুড়েছে। দাপনের জন্য শোকাহত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে 25,000 টাকার সহায়তা। এছাড়াও 5 লাখ টাকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নিহতদের জন্য সরকার 5 লক্ষ করে টাকা দেওয়া হয়। এটা আবেদনের প্রেক্ষিতে ওনারা পাবে। জুমার নামাজের পর জানাজা শেষে দাফন করা হয় 4 জনকে। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবিতে নিখোঁজদের সন্ধানে 3য় দিনের মতো চালানো হয় উদ্ধার কাজ। মরদেহ উদ্ধারে শেষ পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে 2টি তদন্ত কমিটি। বাতিল করা হয়েছে দুর্ঘটনা কবলিত সৌহার্দ্য পরিবহনের রেজিস্ট্রেশন। শুক্রবার সকাল থেকে 3য় দিনের মতো দৌলতদিয়ায় শুরু হয় উদ্ধার কাজ। নদীতে একযোগে অভিযান চালায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। স্পিড বোট নিয়ে পদ্মা নদীর আশপাশের বিভিন্ন এলাকা ঘুরছেন ডুবুরিরা। ঠিক কতজন নিখোঁজ রয়েছে তার নির্দিষ্ট পরিসংখ্যান এখনো অজানা। নদী পারেও ছিল না স্বজনদের ভিড়। ফেরিঘাটে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এত বড় দুর্ঘটনা আমরা দেখি নাই কোনোদিন। রাজগুনে বাড়াইলো, টাইনে টেনে উপরে উঠাইলো গামছা দিয়ে। নদী থাকেও কিন্তু এখন এখানে নাই। স্রোতে ভাসে চলে গেছে, ফাঁকে যাই উঠছে। তো মানুষ কিভাবে এরকম ভাবে গাড়ি চালা বা কি আসবে বিষয় ওটা সরকার দেখতে হবে। তারপর প্রশাসন আছে, প্রশাসন এগুলোর ভিতরে নজরদারি করতে হবে। মরদেহ উদ্ধারে শেষ পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 2টা টিম হয়ে আমরা ভাগ হয়ে একটা ঘটনাস্থলে রেস্কিউ করতেছি, আর একটা আশেপাশে এলাকায় স্পিডবোট দিয়ে আমরা সার্চ করতেছি। বুধবার বিকেলে অর্ধশত যাত্রী নিয়ে ফেরিতে ওঠার সময় ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যায়। এই ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাতিল করা হয়েছে দুর্ঘটনা কবলিত বাসটির রেজিস্ট্রেশন। ওমর ফারুক, সময় সংবাদ। একগুচ্ছ অবহেলা, দায়িত্বহীনতা আর নিয়ম ভাঙার নির্মম প্রতিচ্ছবি হয়ে থাকবে দৌলতদিয়া ঘাটের বাস দুর্ঘটনা। প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করার কথা থাকলেও মানা হয়নি কোনো নিয়ম। তাহলে প্রশ্ন, এত অপমৃত্যুর দায় আসলে কার? তদন্ত কমিটি কি সত্যিই প্রকৃত কারণ উদ্ঘাটন করবে, নাকি মিলিয়ে যাবে কাগজের স্তূপে? দৌলতদিয়া ফেরিঘাট ঘুরে নুরুল আলম নয়নের তোলা ছবিতে রাইদুল ইসলাম শুভ রিপোর্ট। 25 মার্চ বিকেলের শেষ আলোয় সৌহার্দ্য পরিবহনের অধিকাংশ যাত্রীর জীবন প্রদীপ নিভে যাবে কে ভেবেছিল? কিন্তু হাই, অনিয়মের বেড়াজালে শেষোত্তক পৃথিবী ছাড়তে হলো তাদের। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। স্থানীয়দের সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা। এক পর্যায়ে বেরিয়ে আসতে থাকে হতভাগ্য যাত্রীদের নিথর দেহ। এ দুর্ঘটনায় স্পষ্ট নিয়ম ভাঙার একাধিক চিত্র। ঘটনাস্থলে ভিডিওতে দেখা যায় বাসটিতেও তখন যাত্রী ছিল, অথচ ফেরিতে যানবাহন ওঠানোর প্রোটোকল অনুযায়ী ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রী নামিয়ে দেওয়া বাধ্যতামূলক। শুধু তাই নয়, ফেরিতে ওঠার আগে লাইফ জ্যাকেট ব্যবহারের নির্দেশনাও মানা হয় না। ঘাটেও ছিল না কোনো নিরাপত্তা বেষ্টনী, ছিল না কোনো শক্ত গার্ডরেল বা জরুরি স্টপার। 2 সপ্তাহ আগে ওই পাশে তেলের ট্রাক পড়ে গিয়েছে। আমরা যেখানে নামা হয় গাড়িগুলা, সেখানে
বড় বড় গর্ত থাকে। 2019 সালে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় 1351 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, অথচ 7 বছর পরও তার কোনো কাজ দৃশ্যমান হতে দেখা যায়নি। এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে যে এই যে সড়কটি সেটি বন্ধ থাকলেও এই সড়ক ধরেই কিন্তু সোজা পথে চলে গিয়েছিল বাসটি, এবং যাত্রী ওঠানামার জন্য যে নিরাপত্তা রাখার কথা হয়েছিল সেটি বিআইডব্লিউর পক্ষ থেকে কোনো কিছুই মানা হয়নি। অভ্যন্তরীণ নৌ চলাচল আইন 2019 অনুযায়ী যাত্রী নিরাপত্তা নিশ্চিতে বিআইডব্লিউটিএ বাধ্য। অ্যাপ্রোচ রোডের ত্রুটি, তদারকির অভাব এবং অব্যবস্থাপনার এই মর্মান্তিক পরিস্থিতি দুর্ঘটনার অন্যতম কারণ। ফেরি লোড হয়ে গেছে, গাড়িগুলো 2টা গাড়ি বেশি ছিল, আপনার সোয়ার তো আর লালন। তখন এই গাড়িগুলো আপনার এই কর্তৃপক্ষ তারা বলছে যে আপনারা সাইড করে রাখেন, পরবর্তী ফেরি আসলে আপনারা উঠে যান। তো গাড়ি আর কি আনলোড হতে পারে নাই। দুর্ঘটনার পর 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তবে প্রশ্ন থেকেই যায়, এই কমিটি কি সত্যি দায় নির্ধারণ করবে, নাকি তদন্ত প্রতিবেদনও চাপা পড়বে বরাবরের মতো? স্বজন হারানো দুর্ভাগাদের একটাই চাওয়া, দায়রা যাতে সাজার আওতায় আসে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, দৌলতদিয়া, রাজবাড়ী। দেখছেন প্রবাসের সময়, সঙ্গী থাকুন। দেখছেন প্রবাসের সময়। বিএনপি সরকার প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষকরা, যে কার্ডের আওতায় দেশের 1,65,00,000 কৃষক পরিবার প্রাথমিকভাবে পাবেন ভর্তুকি, ঋণ, ন্যায্য মূল্য উপকরণ ও সেচ সুবিধা সহ 10 ধরনের সুবিধা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়ন হলে বাড়বে কৃষি পণ্যের উৎপাদন। ফরহাদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। প্রায় 40 বছর ধরে কৃষি কাজ করেন কেরানীগঞ্জের জয়নাল মিয়া। পারিবারিক সূত্রে কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। আগাগোড়া কৃষিকাজকে ধারণ করা এই কৃষক এত বছরেও পাননি সরকারি কোনো সুবিধা। রয়েছে অভিযোগও। পায় ওই যে যারা ওই যে মেম্বার থেকে কিছু কিছু লোকেরা মেম্বার দেয়, সরকারের কোনো অনুদান আমাদের কাছে আসে না। জয়নাল বা আব্দুল হাইয়ের মতো কৃষকরা এবার আশায় বুক বেঁধেছেন বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে। সরাসরি যদি চাষির হাতে দেয় তাহলে মনে করেন যে চাষিরা কিছু করতে পারবো। কৃষি খাতে সরকারি ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা কৃষকের কাছে সহজে পৌঁছে দিতে আসছে 1 বৈশাখ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা সহ কার্ডের আওতায় প্রাথমিকভাবে 10 ধরনের সুবিধা পাবেন কৃষক। দেশের 10টি উপজেলার 10টি কৃষি ব্লকে পরীক্ষামূলকভাবে তথ্যপদ্য সংগ্রহের কাজ চলছে। ছোট কৃষক কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে এই কার্ড বিতরণ হলে বাড়বে খাদ্যসহ কৃষি পণ্যের উৎপাদনশীলতা। কৃষকের উৎপাদনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা দূর হবে বলে আমরা আশা করি। কৃষকদের ডিজিটাল ডেটাবেজ, স্বচ্ছ যাচাই বাছাই প্রক্রিয়া, কঠোর তদারকি এবং ভর্তুকি বিতরণে জবাবদিহি নিশ্চিতের পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এ সকল কৃষকদের মর্যাদা বাড়ার পাশাপাশি কৃষি হয়ে উঠবে প্রযুক্তি নির্ভর ও লাভজনক। সব মিলে কৃষক কার্ড কৃষির আধুনিকায়ন ও খাদ্য ও নিরাপত্তার অগ্রগতির পথে নতুন নাম হতে যাচ্ছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। চাষিদের অর্থনৈতিকভাবে সচ্ছল করাই কৃষক কার্ডের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার বিকেলে দিনাজপুরের হিলিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও পর্যায়ক্রমে সব উপজেলায় বিতরণ করা হবে। বর্তমান সরকার আপনারা দেখছেন যে কৃষি কার্ড ইনশাল্লাহ 14 এপ্রিল এই কৃষক কার্ড যেটা, এটা সকল কৃষকদের মাঝে বিতরণ করা হবে। কর্মসূচিটা শুরু হবে 14 এপ্রিল মানে 1 বৈশাখ, এবং এটাও ফ্যামিলি কার্ডের মতো প্রতিটা উপজেলাতে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া হবে। কৃষককে অর্থনৈতিকভাবে সচ্ছল করা, এটা আমাদের একটা দায়িত্ব গ্রহণ করতে হবে। প্রবাসের সময় আরও থাকছে, ট্রাম্পের হুমকি উড়িয়ে দিল ইরান। খোলার বদলে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এমিরেটসের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সমন্বয়ক নীতি দত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সকালে একটি দোকানে বসেছিলেন নীতি দত্ত। এ সময় খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পলাতক শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মশির নির্দেশেই রাজধানীর পল্লবীতে খুন হন যুবদল নেতা গোলাম কিবরিয়া। নেপথ্যে রয়েছে রাজনৈতিক কোন্দল আর আধিপত্যের দ্বন্দ্ব। ঘটনার 3 মাসেরও বেশি সময় পর 2 শুটারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে মূল হোতা। গত বছরের 17 নভেম্বর পল্লবীর যুবদল নেতা কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে নির্বিঘ্নে পালিয়ে যায় একদল সন্ত্রাসী। দেশজুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ছায়া তদন্তে নামে র্যাব। এতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মনির হোসেন ওরফে পাতা সোহেল ও সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেফতার করলেও পলাতক ছিল মূল হত্যাকারী। পরে গোপন তথ্যের ভিত্তিতে মূল হত্যাকারী রাশেদ ওরফে লোপন ও জাহাঙ্গীর হোসেন ওরফে কাল্লুকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করে র্যাব 4-এর সদস্যরা। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হয় এ হত্যাকাণ্ড। কিবরিয়া বেশ ভালো একজন উঠতি বিএনপির নেতা ছিলেন। তার রাজনৈতিক ভবিষ্যৎ খুবই উজ্জ্বল ছিল। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। র্যাব বলছে, সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংগঠিত করতে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। আসামিরা মশিউর রহমান মশি, তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং মশি এখানকার শীর্ষ সন্ত্রাসী পলাতক। নিহত কিবরিয়ার গতিবিধি পর্যবেক্ষণ করছিল বুকপোড়া সুজন। বাইরে হত্যাকারীদের জন্য অপেক্ষায় ছিল চক্রের আরেক সদস্য ভাগিনা মাসুম। তারা ধরাছোঁয়ার বাইরে ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেফতারকৃতরা একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলায় জড়িত পেশাদার শুটার বলে জানিয়েছে র্যাব। গোলাম কিবরিয়াকে নজরদারি করা। তুষার আহমেদ ইবন, সময় সংবাদ, ঢাকা। আবারও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে খুলনায়। 2 মাসে মহানগরীতে 8টি হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়াও গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন 1/2 শতাধিক। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হত্যাকাণ্ড কিংবা মহড়া সন্ত্রাসীদের, এমন চিত্র এখন অনেকটা নিয়মিত খুলনা মহানগরে। এতে বাড়ছে আতঙ্ক। বন্দুকের গুলি বা ধারালো অস্ত্রে প্রাণ হারাচ্ছে মানুষ, দীর্ঘ হচ্ছে আহতদের তালিকা। পুলিশের তথ্যমতে গত 2 মাসে এই মহানগরীতে 8টি হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন 1/2 শতাধিক। মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, রাজনৈতিক কোন্দলে ঘটছে এমন নৃশংসতা। গোয়েন্দা সংস্থার তথ্যমতে মহানগরীতে 6 থেকে 7টি সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। বেশিরভাগ হত্যাকাণ্ডে জড়িত এসব গ্রুপের অস্ত্রধারীরা। বিশ্লেষকরা বলছেন, সন্ত্রাসীদের দমনে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়ন। সন্ত্রাসী সংগঠনগুলো বিভিন্নভাবে একত্রিত হবার চেষ্টা করছে খুলনাতে। এই সন্ত্রাসী বাহিনীগুলো কিভাবে এখন পদচারণা করছে, কেন তাদের বিস্তার ঘটছে, এটি আমাদের খতিয়ে দেখবার বিষয় রয়েছে। হরে ধরে আইন প্রণয়ন করলে হবে না, সময় উপযোগী আইন প্রয়োগ এবং প্রণয়ন এবং সেটার কঠোর প্রয়োগ, এটাকে নিশ্চিত করা প্রয়োজন। পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করছেন তারা। তবে জামিনে বেরিয়ে আসামিরা আবারও জড়িয়ে পড়ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে। আইনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো ফলো করে আমরা অপরাধগুলো নিবারণের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের কিন্তু অভিযান চলমান আছে, আর এখন ইন্টেলিজেন্স বেস পুলিশিং আমরা করতেছি। গত 2 মাসে 8টি হত্যাকাণ্ডের ঘটনায় মামলায় আসামি অন্তত 30 জন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গী থাকুন। দেখছেন প্রবাসের সময়। অপতথ্য মোকাবেলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার সকালে তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে প্যানেল আলোচনায় তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে জনগণকে নিয়ন্ত্রণে কৌশলগতভাবে তথ্য বিকৃত করা হয়েছিল। তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও মত প্রকাশে বাধা সৃষ্টি করে এমন আইন পর্যালোচনার মাধ্যমে জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করছে বর্তমান কমিশন সরকার। যারা দেশের স্বাধীনতাকে স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর লালবাগে একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন শেষে তিনি আরও বলেছেন, নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যেই সরকার নানা উদ্যোগ নিয়েছে যা দেশের মানুষ গ্রহণ করেছে। এছাড়াও মশা নিধন সহ সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন প্রশাসক আব্দুস সালাম। অনুষ্ঠানে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ সহ হাসপাতালটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা জানানোর জন্য গিয়েছি, সেটা মনের থেকে যদি আমি না চাই তাহলে তো যাওয়াই উচিত না তার। আর যারা এই দেশের স্বাধীনতাকে স্বীকার করতে পারে না, মুক্তিযোদ্ধাকে স্বীকার করতে পারে না, তারা তো এই দেশের রাজনীতি করার অধিকারই নেই। রাস্তা, ড্রেনেজ সিটি কর্পোরেশন পরিষ্কার করবে, কিন্তু ব্যবসায়ী ভাইদেরকে বলবো যে আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবে সিটি পরিষ্কার রাখা সম্ভব না। তাই আমি মনে করি জনগণের অর্ধেক দায়িত্ব, সিটি কর্পোরেশন অর্ধেক দায়িত্ব। জুলাই সনদ বাস্তবায়ন না হলেও সংসদে থেকেই সরকারি দলের বিরোধিতা করবে জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা IFES এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেছেন ঢাকা 12 আসন সংসদ সদস্য দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। জানান, ঐকমত্য কমিশনে একমত হওয়া বিষয়গুলো বাস্তবায়নে সব দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। এরপরও তা বাস্তবায়ন না হলে লজ্জায় পড়বে জাতি। এই সংসদটা পূর্বের সংসদ থেকে ভিন্ন, কারণ এই সংসদটা জুলাই আন্দোলনের পরে গঠিত একটি সংসদ। সেক্ষেত্রে আমরা তো শপথ দিয়েছি, কাজে এই প্রশ্ন তো আসে না যে আমরা পার্লামেন্টে আপনার থাকবো কি থাকবো না। পার্লামেন্টে অবশ্যই থাকবো। জলাবদ্ধতা নিরসনে যশোরের সব খাল খননের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, দীর্ঘকাল খনন না করায় বেদখল হয়েছে কিছু খাল। বেশ কয়েকটি ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় আবাদি জমি ও বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ইতিমধ্যে 20টি খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে বিস্তারিত। যশোর শহরের পাশ দিয়ে বয়ে গেছে মুক্তেশ্বরী ও জিয়ার খাল। একসময় এলাকার কৃষি ও পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল, কিন্তু দীর্ঘ কয়েক দশকে কোনো সংস্কার না হওয়ায় খাল দুটি এখন মৃতপ্রায়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের দখল আর ময়লা আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে যাওয়ায় খাল দুটি তার নাব্য হারিয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় চাষাবাদে ব্যাপক ক্ষতি হচ্ছে। বর্ষা মৌসুমে বিল হরিণার আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কেবল এ দুটি খালেই নয়, জেলার বেশিরভাগ খালের একই অবস্থা। তাই জলাবদ্ধতা নিরসনে নতুন সরকারের ঘোষিত কর্মসূচির মধ্যে দ্রুত খালগুলো পুনর্খননের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মৎস্য ব্যবসায়িকরা কাল মাটি কেটে খালে ফেলে, অনেক লোকে আছে, আমাদের চাষাবাদ হয় না। খালের জনগণে মাটি চারিদিকে মাটি ফাটি সব ফেলাইয়ে বুঝিয়ে দিছিল, দেওয়ার পরে এখন পানি বর্ষা হলেই তলিয়ে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা আমাদের খুব অবনতি হয়ে রয়েছে। আমাদের খনন এই নদী মুক্তশরী নদীটা যেন খনন হয়ে থাকে। পানি উন্নয়ন বোর্ড বলছে ইতোমধ্যে 20টি খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। জিয়ার খাল নামে যেটা পরিচিত, ওইটাও যত তাড়াতাড়ি সম্ভব আমরা দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেয়ে ওই খালটাও আমরা আবার পুনরুজ্জীবিত করতে চাই এবং ওই খালটায় যে মানুষের সুবিধা আগে ওই সময় পেয়েছিল সেই সুবিধাটা আবার তাদেরকে আমি ফেরত দিতে চাই। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার 20টি খাল খননে 23 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সময় সংবাদ, যশোর। সাতক্ষীরায় 1 বছর সূর্যমুখী চাষ বেড়ে হয়েছে দ্বিগুণ। একই গাছ থেকে তেল ও জ্বালানি পাওয়ায় এই ফসলে আগ্রহ বাড়ছে কৃষকদের। চাষ আরও বাড়াতে বিনামূল্যে সার, কীটনাশক বিতরণের দাবি তাদের। চাষাবাদ বাড়াতে চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। সাতক্ষীরা থেকে সাগর হোসেনের ছবি নিয়ে মমতাজ আহমেদ বাপির রিপোর্ট। সূর্যমুখীর হলুদ ফুলে ভরে গেছে মাঠ, অনেকেই আসছেন এই সৌন্দর্য উপভোগে। সাতক্ষীরার 7 উপজেলাতেই কমবেশি সূর্যমুখী চাষ হয়েছে। বিশেষ করে লবণাক্ত এলাকা হিসেবে পরিচিত শ্যামনগর, আশাশুনি ও কালীগঞ্জে চাষ হয়েছে তুলনামূলক বেশি। কম খরচে বেশি লাভ হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। চাষাবাদ আরও বাড়াতে সরকার থেকে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক দেওয়ার দাবি তাদের। আমরা সূর্যমুখী চাষ করেছি, এখন এখানে সবাই ছবি তুলতে আসে। আমাদের চাষিদের অনেক অল্প খরচে ভালো ফসল পাচ্ছি। এত সুন্দর ফসল আর এত সুন্দর লাভ হয় আমরা আগে জানতাম না। কৃষি বিভাগে আমাদের যে সারটা দেয়, সেটা যদি আমাদের একটু দেয় তাহলে আমরা এই চাষে আরো অনেক উন্নতি আগুয়ে উঠতে পারবো। এই তেল ফসলের চাষ বাড়াতে কৃষকের পাশে থাকার আশ্বাস জেলা কৃষি কর্মকর্তার। এই লবণাক্ত এরিয়ায় যদি আমরা যথাসময় এটা বপন করতে পারি তাহলে এই তেল ফসল এখানে একটি
উল্লেখযোগ্য স্থান দখল করবে বলে আমি মনে করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, গত বছর জেলায় সূর্যমুখী চাষ হয়েছিল 107 হেক্টর জমিতে, এবার হয়েছে 228 হেক্টরে। সময় সংবাদ, সাতক্ষীরা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গী থাকুন। দেখছেন প্রবাসের সময়। ট্রাম্পের হুমকির পর হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্রদের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। এর আগে প্রণালী খুলে দিতে তেহরানকে 6 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে আইআরজিসি। ইস্পাহান ও খার্ভ অঞ্চলে পাল্টা আক্রমণ চালিয়েছে তেল আবিব। ইরানের হামলায় নাস্তানাবুদ ইসরায়েল। তেল আবিব সহ বিভিন্ন স্থানে তেহরানের একের পর এক কৌশলী হামলায় বিধ্বস্ত হয়েছে অনেক বাড়িঘর, রাস্তাঘাট সহ নানা স্থাপনা। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বাহিনীর স্থাপনার আশপাশে থাকা বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আইআরজিসি। অন্যদিকে ইরানের কোম, ইস্পাহান ও খার্ভ সহ বিভিন্ন স্থানে যৌথ বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। এতে ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া গেছে। লেবাননেও হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে যুদ্ধবিরতি চুক্তি করতে ইরান মরিয়া হয়ে আছে বলে দাবি করার পরেও হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 6 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প। একই সঙ্গে ইরানের জ্বালানি স্থাপনায় আরও 10 দিন হামলা স্থগিতের ঘোষণাও দেন তিনি। নতুন করে মধ্যপ্রাচ্যে 10,000 সেনা মোতায়েনের কথাও জানান ট্রাম্প। জবাবে হরমুজ প্রণালী দিয়ে মার্কিন ইসরায়েলি মিত্রদের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ বলে জানিয়েছে আইআরজিসি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, দুই মিত্র অবৈধভাবে ইরানে হামলা চালাচ্ছে। এ সময় তিনি ইরানের বালিকা বিদ্যালয়ে হামলার তীব্র নিন্দাও জানান। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের আঁচ লেগেছে জার্মানিতেও। চলমান যুদ্ধের কারণে দেশটিতে ক্রমশ বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার ক্ষেত্রেও দেওয়া হয়েছে কড়াকড়ি। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত, মধ্যপ্রাচ্য থেকে কমেছে জ্বালানি তেলের সরবরাহ। এর প্রভাব পড়েছে ইউরোপের দেশ জার্মানিতে। সংকট ঘনীভূত হওয়ায় তেলের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। আমরা যারা গাড়ি চালাই, আমাদের এখন পেট্রোল পাম্প থেকে তেল পেতে কষ্ট হচ্ছে। এটি জার্মানির অর্থনীতির জন্য বড় হুমকি। জার্মান প্রশাসনের তরফ থেকে জানানো হয়, চলমান জ্বালানি সংকটের কারণে এখন থেকে যে কোনো পেট্রোল পাম্প দিনের মধ্যভাগে একবার মাত্র তেলের দাম বাড়ানোর সুযোগ পাবে। তবে কমাতে পারবে দিনের যে কোনো সময়। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও দামের হেরফেরের অভিযোগ পাওয়া গেলে গুনতে হবে কমপক্ষে 1 লাখ ইউরো। জার্মানিতে তেলের দাম বাড়ে যাওয়াতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং এটা আমাদের জন্য অর্থনৈতিক থেকে শুভ লক্ষণ নয়। জার্মানিতে আমরা যখনই এখন নিউজ পোর্টালগুলো খুলছি, দেখতে পাচ্ছি যে জ্বালানির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে এবং সেটার একটা প্রভাব অবশ্যই নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে পড়বে। জার্মানিতে সাধারণত লিটার প্রতি জ্বালানি তেল বিক্রি হতো প্রায় 1.5 ইউরোর আশেপাশে, কিন্তু মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর থেকে তেলের লিটার বিক্রি হচ্ছে 2 ইউরোতে। এমন পরিস্থিতিতে দেশের মূল্যস্ফীতি 2% থেকে বেড়ে 3% পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশি কর্মী বাচ্চু মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদজুমা আল খার্জ শহরের একটি মসজিদে তার প্রথম জানাজা হয়। এতে বহু মুসল্লি অংশগ্রহণ করেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন তারা। পরে স্থানীয় কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশের মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এতে অংশ নেন 40টি দেশের কনসাল জেনারেল ও কূটনীতিকরা। জাঁকজমকপূর্ণ আয়োজনে তুলে ধরা হয় বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি। মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। বাংলাদেশ
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপনে ২৬শে মার্চ ইতালির মিলানে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। বিশাল আয়োজনে অংশ নেন ৪০টি দেশের কনসাল জেনারেল ও বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি। বিপুল সংখ্যক আন্তর্জাতিক কূটনীতিকের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৈরি করে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। এই ধরনের অনুষ্ঠান যেটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বহন করে, আশা করি আমাদের কৃষ্ণ কালচার সমৃদ্ধ রাখতে এবং বিচরণ করতে এই ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে। All the consul general and all the honorary consul and 40 consul general join our program. ইতালি বসবাসরত বিভিন্ন দেশের কনসুলেটকে দাওয়াত করে আজকের এই প্রোগ্রাম ফলপ্রসূ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কনসুলেট মিলানকে। অনুষ্ঠানের শুরুতে মিলানে নিযুক্ত কনসাল জেনারেল রফিকুল আলম আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। তুলে ধরেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও বৈশ্বিক সুসম্পর্কের কথা। স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্বগাথা, আধুনিক বাংলাদেশ গঠনে বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের পক্ষে সমর্থন ও ভোট চান কনসাল জেনারেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান সিটি কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ভাসালো, লুম্বার্দিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা, প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সময় সংবাদ, ইতালি। দেখছেন প্রবাসের সময়, সঙ্গী থাকুন। দেখছেন প্রবাসের সময়। অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপের খবর। পাকিস্তানের পর এবার ভারত চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শীর্ষ চারের খেলার লক্ষ্য লাল সবুজ যুবাদের। বি গ্রুপের শেষ লড়াইয়ের আগে ভালো প্রস্তুতি হওয়ায় ভারতের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী বাংলাদেশ। মালদ্বীপের মালে আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল 4:45। রোনান সুলেমান জাদুতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। পাকিস্তান ভারতের কাছে হারায় কোনো সমীকরণ ছাড়াই এই একটা জয়ই অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে লাল সবুজ। এবার আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত বাংলাদেশ। দুদলেরই লক্ষ্য গ্রুপ সেরা হওয়ার। এক জয়ে দুদলের ঝুলিতেই আছে ৩ পয়েন্ট। তবে এই ম্যাচ ড্র হলে গ্রুপ সেরা হবে ভারত, কারণ বাংলাদেশের চেয়ে ১ গোলে এগিয়ে ভারতীয় যুবারা। তাই শীর্ষস্থান পেতে হলে জয় বিকল্প কোনোই পথ খোলা নেই লাল সবুজের। ম্যাচের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে মার্ক কক্সের দল। প্রথম ম্যাচে রোনান সুলেমানের পারফরমেন্সে শিরোপা জয়ের স্বপ্ন এখন আরও বড়। তার ভাই ডেকলান সুলেমানও অপেক্ষায় অভিষেকের। কঠিন এই ম্যাচই রক্ষণভাগে ডেকলানের ওপর ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানকে ৩-০ গোলে হারানোর পর ভারতও আছে দুর্দান্ত ছন্দে। সবশেষ অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়েই চ্যাম্পিয়ন তকমা গায়ে জড়িয়েছিল টিম ইন্ডিয়া। এবার সেই প্রতিশোধ নেয়ার সুযোগ লাল সবুজের সামনে। শিরোপা জয়ে আত্মবিশ্বাস আরও বাড়াতে এই ম্যাচেই ভারতকে হারাতে বদ্ধপরিকর যুবারা। ৪ দিনের বিরুদ্ধে প্রস্তুতিও হয়েছে দারুণ। ৪ দিন সময় পাইছি আমাদের আগামীকাল ইন্ডিয়ার সাথে ম্যাচ। তো আমরা আমাদের যে দুর্বলতা, যে আমাদের যে ভালো দিকগুলো ছিল, ওইগুলো সবকিছু আমরা মাঠে অ্যানালাইসিস করছি। আমরা আমাদের উইকনেস নিয়ে মাঠে কাজ করছি। যে আমরা ইন্ডিয়ার ম্যাচ দেখছি গতদিন, পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচ। আমরা ওখান থেকে আরো কিছু শিখছি যে আমরা কিভাবে আমাদের দুর্বলতাগুলোকে কাজে লাগায় আরো ভালো করে আমরা ইন্ডিয়ার সাথে ভালো কিছু করতে পারি। আমাদের প্রিপারেশন অনেক ভালো। ফ্যানদের বিষয়ে বলবো, মানে সবাই মাঠে এসে আমাদের উৎসাহ দেন যেন আমরা আরো ভালো খেলতে পারি। ২০২৪ সালে একমাত্র অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ। বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েকদিন, অথচ আর্জেন্টিনা দলে মেসি থাকছেন কি না তা জানেন না কোচ লিওনেল স্ক্যালোনি। অবাক করা হলেও এমন মন্তব্য করেছেন আর্জেন্টাইন কোচ। স্ক্যালোনির দাবি, মেসির বিশ্বকাপ খেলা পুরোটাই নির্ভর করছে তার নিজের ওপর। এদিকে আবারও ডি মারিয়ার ফেরা নিয়ে গুঞ্জন তৈরি হলেও তার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বিশ্বকাপের আগে চমৎকার এক মাইন্ড গেমে মেতেছে আর্জেন্টিনা, যে গেমের চরিত্রের নাম মেসি, যাকে চালাচ্ছেন লিওনেল স্ক্যালোনি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম গেমও বলা যেতে পারে এটিকে, কারণ কাতার বিশ্বকাপ শেষ হবার পর থেকে শুরু হয়েছে আমেরিকা, কানাডা, মেক্সিকো বিশ্বকাপে মেসি খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা। বিশ্বকাপ একেবারে নাকের ডগায় চলে আসলেও এখনও তা নিয়ে চূড়ান্ত কোনো নিশ্চয়তা নেই আর্জেন্টিনা ফুটবলের পক্ষ থেকে।
প্রশ্ন উঠতে পারে লিওনেল মেসিকে ঘিরে কেন এএফ-এর এই নাটক, যার উত্তর একেবারে স্পষ্ট। মেসি স্কোয়াডে থাকা মানে প্রতিপক্ষের জন্য বাড়তি দুশ্চিন্তা, আর না থাকলে হাফ ছেড়ে বাঁচা। মেসিকে কেন্দ্র করে চুপে চুপে এই মজাটাই নিচ্ছেন স্ক্যালোনি। প্রতিপক্ষদের শেষ মুহূর্ত পর্যন্ত একটু টেনশনে রাখতেই যত সব কৌশল। তবে এটা প্রায় শতভাগ নিশ্চিত, মেসি যদি ফিট থাকেন তবে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা অবধারিত। বর্তমান চ্যাম্পিয়নদের ম্যাচ বিশ্লেষণ করলেই তা বোঝা যায়। কাতার বিশ্বকাপের পর ইনজুরি মুক্ত মেসিকে প্রতিটি ম্যাচেই খেলিয়েছে আর্জেন্টিনা। এমনকি অপেক্ষাকৃত দুর্বল মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষেও তাকে রেখেই দল সাজিয়েছে ম্যানেজমেন্ট, সেটা স্কোয়াডের তরুণ ফুটবলারদের সঙ্গে তার সিনক্রোনাইজেশনের জন্যই। বিশ্বকাপে মেসির খেলা পুরোটাই নির্ভর করছে তার উপর। এ বিষয়ে কিছু বলার নেই। আমি তাকে অবশ্যই দলে চাই, কিন্তু এই সিদ্ধান্ত শুধু মেসিই নিতে পারে। এ ব্যাপারে তার পূর্ণ স্বাধীনতা আছে এবং এটা নিয়ে আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক আনহেল ডি মারিয়া। দেশের হয়ে ইতিহাস রচনার পরপরই জাতীয় দলকে বিদায় জানান এই উইঙ্গার। কিন্তু ক্লাব ফুটবলে এখনো নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে চলেছেন তিনি। সম্প্রতি বিভিন্ন মহলে গুঞ্জন উঠে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে তাকে বিবেচনায় নিতে পারেন স্ক্যালোনি। তবে সেই সম্ভাবনা এবার জল ঢাললেন এই মাস্টারমাইন্ড। আমার মনে হয় এই বিষয়টি আনহেল ডি মারিয়া নিজেই পরিষ্কার করেছে, সুতরাং এটা নিয়ে বাড়তি কল্পনার কোনো সুযোগ নেই। বিশ্বকাপ এমন একটা স্টেজ, আমি বিশ্বাস করি সেখানে তার খেলার আর কোনো সুযোগ নেই। আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে এবারও চমক উপহার দিতে চলেছেন লিওনেল স্ক্যালোনি। বেশ কয়েকজন তরুণ মুখ এবার সুযোগ পাচ্ছেন আলবিসেলেস্তেদের স্পেশাল 26-এ, তা প্রায় শতভাগ নিশ্চিত। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। টাঙ্গাইল ক্রসিংয়ে ঢাকাগামী বাসের তেল শেষ। রেল লাইনে বসা 5 যাত্রীর প্রাণ গেল ট্রেনে কাটা পড়ে। 3 জনই একই পরিবারের, সবার গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর। মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান অবদান আড়াল করার সুযোগ নেই। স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। স্বনির্ভর দেশ গড়তে ঐক্যের ডাক। এবং জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে সীমাহীন অপেক্ষা, গ্রাহকদের চরম ভোগান্তি। সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকটের জন্য কালোবাজারিদের দায়ী করলেন মন্ত্রী। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।